কবিরা কোনো সুপারহিরো ফিল্ম নয়, এটা সেই মানুষের গল্প যার কিছুই ছিল না, অথচ সে সবকিছু বদলে দিয়েছে। তো চলুন বন্ধুরা, আজ আমরা কবিরা সেই লড়াইটা বুঝি, যেটা একা লড়া হয়েছিল, কিন্তু সকলের জন্য। তো বন্ধুরা, ভিডিও শুরু করছি, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে দেবেন, যাতে মুভি এবং ওয়েব সিরিজের লেটেস্ট এক্সপ্লেনেশন সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। ফিল্মের শুরুটা হয় বঙ্গোপসাগর থেকে, যেখানে অপরিশোধিত তেলের বিশাল ভাণ্ডার পাওয়া গেছে। এতটাই ভাণ্ডার যে তা কোনো গুপ্তধনের চেয়ে কম নয়। এর মূল্য ছিল প্রায় লক্ষ কোটি টাকা। যদি এই অপরিশোধিত তেল আমাদের দেশ পেয়ে যায়, তাহলে আগামী 15 বছর পর্যন্ত অন্য কোনো দেশের কাছে তেল চাইতে হবে না। কিন্তু সেই তেল অনুসন্ধানকারী দলগুলোর মধ্যে থেকে একজন এই খবরটা নীরাজকে জানিয়ে দেয়। নীরাজ আসলে একজন খুব বড় ব্যবসায়ী এবং একটি কোম্পানির সিইও। নীরাজ প্রথমে নিশ্চিত করে যে এই খবরটা মিডিয়ায় গেছে কিনা, আর যখন সে জানতে পারে যে এই খবরটা মিডিয়ায় যায়নি, তখন সে এই কুবেরের ধন আত্মসাৎ করার চেষ্টা করে। কিন্তু এটা এত সহজ ছিল না। নীরাজকে যে কোনো মূল্যে এটা করতে হবে, তাই সে রাতারাতি একটা মিটিং ডাকে, আর সেই মিটিংয়ে সিদ্দাপ্পা নামের একজন খুব বড় মন্ত্রীর আগমন ঘটে। নীরাজ সিদ্দাপ্পাকে সব কথা জানায়, এবং এও জানায় যে যদি এই তেল আমাদের দেশে আসে, তাহলে আপনি নির্বাচনে সহজে জিতবেন। কিন্তু যদি এই তেল একটু ঘুরিয়ে আপনার কাছে আসে, তাহলে মানুষের মধ্যে আপনার প্রতি সহানুভূতি বাড়বে এবং আপনার অনেক লাভ হবে। যদি আমার পরিকল্পনা অনুযায়ী চলেন, তাহলে আপনি হাজার হাজার কোটি টাকা পাবেন এবং আগামী 2-4টা নির্বাচনে ফান্ডিংয়ের জন্য আপনাকে কারো কাছে হাত পাততে হবে না। সিদ্দাপ্পা নীরাজের কথা মেনে নেয়, আর তাদের মধ্যে একটা ডিল হয়। ডিলটা ছিল যে এই তেলের বিনিময়ে নীরাজ সিদ্দাপ্পাকে 1 লক্ষ কোটি টাকা দেবে। এর মধ্যে 500 কোটি টাকা কালো টাকা হবে, আর 500 কোটি টাকা সাদা টাকা দিতে হবে। এই ডিল সম্পন্ন হওয়ার পর নীরাজ জাহাজের সকল লোককে মেরে ফেলে, যেখানে প্রায় 100 থেকে 200 জন লোক ছিল। এবার এই খবরটা মিডিয়ায় আসে যে বঙ্গোপসাগরে যে জাহাজটা তেল খুঁজতে গিয়েছিল, সেখানে আসলে একটা বিস্ফোরণ হয়েছে এবং সেই জায়গাটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আর সিদ্দাপ্পা মৃতদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলে। তো এখন তেলের ভাণ্ডারটা নীরাজ পেতে চলেছে, কিন্তু তার আগে নীরাজকে সিদ্দাপ্পা স্যারকে 1 লক্ষ কোটি টাকা দিতে হবে, যার মধ্যে 500 কোটি টাকা সাদা টাকা হবে এবং 500 কোটি টাকা কালো টাকা। কালো টাকা সে যখন খুশি তখন সিদ্দাপ্পা স্যারকে ট্রান্সফার করতে পারে, কিন্তু প্রশ্ন হল, সে 500 কোটি টাকা সাদা টাকা কিভাবে নিয়ে আসবে? এই বিষয়ে সে তার বাবার সাথে আলোচনা করে, আর তার বাবা তাকে একটা নাম বলে, সেটা ছিল দীপক তেজ। দীপক তেজ আসলে একজন সিবিআই অফিসার ছিল, কিন্তু বর্তমানে সে জেলে আছে। নীরাজের বাবা তাকে এও বলে যে দীপক আমাদের কোম্পানিতেও 100 কোটির রেড করেছিল। সে খুব চালাক এবং বুদ্ধিমান মানুষ, কিন্তু কিছু বছর আগে তাকে একটা মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। 5 বছর কেটে গেছে, আর তার সাজার প্রায় আরও 5 বছর বাকি আছে। তো যদি আমরা তাকে জেল থেকে বের করি, তাহলে সে আমাদের এই কাজটা করে দিতে পারবে। তখন নীরাজ সঙ্গে সঙ্গেই দীপকের সাথে দেখা করতে যায়। কিন্তু দীপক শুরুতেই এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়, কারণ তার সরকারের ওপর ভরসা ছিল, কারণ তার মনে হচ্ছিল যে পরের শুনানিতে সে জামিন পেয়ে যাবে। কিন্তু তা হয়নি, বরং তাকে 10 বছরের জেল হয়ে যায়। তখন দীপকের সিস্টেমের ওপর থেকে বিশ্বাস পুরোপুরি উঠে যায়, আর সে নীরাজের সাথে হাত মেলায়। এবং কয়েক দিনের মধ্যেই তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। দীপকের পরিবারে তার স্ত্রী এবং তার মেয়ে ছিল, কিন্তু তার মেয়েকে কখনো বলা হয়নি যে সে জেলে থাকে, বরং বলা হয়েছিল যে তারা দুবাইয়ে থাকে। আর যখন সে জেল থেকে মুক্তি পায়, তখন সে তার মেয়ের সাথে বিমানবন্দরে দেখা করে, যাতে তার মেয়ের মনে হয় যে বাবা দুবাই গিয়েছিল। দীপক 5 বছর পর জেল থেকে বেরিয়ে এসে তার পরিবারের সাথে দেখা করে, আর পরিবারের সাথে দেখা করার পর সে এক অন্যরকম আনন্দ অনুভব করে, আর এখন সে এর জন্য যে কোনো কিছু করতে পারত। তো এখন দীপক নীরাজের সাথে দেখা করতে যায়, যেখানে নীরাজ দীপককে সবকিছু বুঝিয়ে দেয় যে, তোমাকে জেল থেকে শুধু একটা কাজের জন্য মুক্তি দেওয়া হয়েছে, আর তা হলো তোমাকে 1 লক্ষ কোটি টাকা ম্যানেজ করতে হবে। আমাদের কাছে 1 লক্ষ কোটি টাকা আছে, 500 কোটি টাকা কালো টাকা হিসেবে আমি সিদ্দাপ্পা স্যারকে পাঠিয়ে দেব, কিন্তু সমস্যা হলো যে আমাদের 500 কোটি কালো টাকা সাদা টাকায় বদলে সিদ্দাপ্পা স্যারকে পৌঁছাতে হবে। আর এই জন্যই তোমাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। তখন দীপক বলে যে, আমরা এমন 4 জন লোককে খুঁজে বের করব যারা পুরোপুরি অপরিচিত। তাদের নামে আমরা কোম্পানি খুলব এবং হাওয়ালার টাকা দিয়ে সেই কোম্পানিতে 500 কোটি টাকা রাখব, আর পরে এই পুরো টাকাটা সিদ্দাপ্পা স্যারের কাছে ট্রান্সফার হবে, একদম সাদা টাকা হিসেবে। কিন্তু এখানে প্রশ্ন আসে যে, আমরা সেই 4 জন লোকের ওপর ভরসা করব কিভাবে?
তখন দীপক বলে যে তাদের ওপর ভরসা করার দরকারই নেই, কারণ তারা ভিখারি হবে, শিক্ষিত হবে না, বুদ্ধিমানও হবে না, তাই এখানে কি হচ্ছে তারা কিছুই বুঝতে পারবে না। দীপকের পরিকল্পনাটা বেশ সঠিক ছিল। নীরাজ এবং তার বাবার এই পরিকল্পনাটা খুব ভালো লাগল, যে কারণে এখন তারা ভিখারি খুঁজতে শুরু করে। আর তখনই আমরা প্রথমবার দেবাকে দেখতে পাই। দেবা তিরুপতির একজন ভিখারি, আর তার মন খুব পরিষ্কার। যখন কোনো অপরিচিত ব্যক্তির মৃত্যু হয় আর তার শেষকৃত্য করার জন্য কেউ উপস্থিত থাকে না, তখন দেবা মানুষের শেষকৃত্য করার ইচ্ছা পোষণ করে। তার বিশ্বাস যে যদি এর শেষকৃত্য না করা হয় তাহলে সে আবার ভিখারি হয়ে জন্মাবে। এবার যখন সব ভিখারি এক জায়গায় ঘুমাচ্ছিল, তখনই হঠাৎ করে এখানে দীপকের লোকেরা আসে, যারা এমন একজন ভিখারিকে খুঁজছিল যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং কিছুটা চলাফেরা করতে পারে। তাদের নজর দেবার ওপর পড়ে, আর তারা দেবাকে তাদের সাথে নিয়ে যায়। যখন দেবাকে তারা সেখানে নিয়ে গেল, তখন জানা গেল যে দেবার মতোই আরও ৩ জন এখানে উপস্থিত আছে, যাদের মধ্যে একজন মেয়ে, তার নাম খুশবু এবং সে গর্ভবতীও। যখন তারা সেই জায়গায় পৌঁছাল, তখন দীপক তাদের খুব পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দিল, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিল এবং তাদের বেশভূষা পুরোপুরি বদলে দিল। কিন্তু এখানেই একজন লোবো নামের লোক ছিল, যে এই ৪ জনকে খুব খারাপভাবে মারত ও পেটাত, তাদের সাথে ঠিকমতো কথাও বলতো না। এই সব জিনিস একদিন দীপক দেখে ফেলেছিল। দীপক তাকে বোঝায় যে এমনটা করো না, কারণ এই লোকেরা খুব স্পেশাল। যখন দেবা এখানে এল, তখন তার খুব ভালো লাগল, আর দীপক তাকে নিজের বড় ভাইয়ের মতো মনে হয়েছিল। দীপক তাদের সব জিনিস এনে দেয়, তাদের সম্পূর্ণ স্বাধীনতা দেয়, তারা খুব মজা করে এবং তারা কখনো ভাবেনি যে তাদের জীবন এমনও হতে পারে। কিন্তু তারা এটা ভাবেনি যে ভবিষ্যতে তাদের সাথে কি হতে চলেছে। তাদের পরিচয় পুরোপুরি বদলে দেওয়া হয়েছিল, এই ৪ জনের নামে কোম্পানি খোলা হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা নীরাজ এবং তার বাবাকে দেখি, তারা কথা বলছিল যে যখন এই ৪ জনের নামে কোম্পানি হয়ে যাবে এবং টাকা সিদ্দাপ্পার কাছে ট্রান্সফার হয়ে যাবে, তখন আমরা কোনো ঝুঁকি নিতে চাই না, আমরা এই ৪ জনকেই মেরে ফেলব। তখন সেই ৪ জনের মধ্যে যখন প্রথম ব্যক্তির কোম্পানি থেকে টাকা সিদ্দাপ্পার কাছে ট্রান্সফার হলো, তখন লোবো সেই প্রথম ব্যক্তিকে খুব খারাপভাবে মেরে ফেলে। পরের দিন আমরা দেখি যে দেবা এবং তার সঙ্গীরা সেই প্রথম ব্যক্তির জন্য অপেক্ষা করছিল। তারা এই সব কথা দীপক স্যারকে বলে। দীপক বুঝে গিয়েছিল যে এখানে আসলে কি ঘটছে। সেই সঙ্গেই নীরাজের কাছে যায় এবং তাকে বলে যে এটা শুনে আমার খুব খারাপ লাগছে যে আমাদের এই চুক্তি হয়নি যে আমরা সেই ভিখারিদের মেরে ফেলব। কিন্তু নীরাজ বলে যে আমি আপনাকে আগেই বলেছিলাম যে আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন না, আমরা কোনো ঝুঁকি নিতে চাই না, তাই আমরা সেই ৪ জনকেই মেরে ফেলব। দীপক এখানে নীরাজকে বলে যে এই কাজটা আমার দ্বারা হবে না, আমি এই কাজটা করতে পারবো না, আমি মানুষের প্রাণ নিতে পারবো না। তখন নীরাজ দীপককে বলে যে এটা ভুলে যেও না যে তোমারও পরিবার আছে এবং তাদেরও প্রাণ যেতে পারে, কারণ এটা কোনো ছোটখাটো স্ক্যাম নয়, এর পেছনে অনেক বড় বড় মানুষের টাকা আছে। তখন অনিচ্ছা সত্ত্বেও দীপককে নীরাজের কথা মানতে হয়, কারণ তার পরিবার সমস্যায় পড়তে পারত। এবার একইভাবে দ্বিতীয় ব্যক্তিকেও প্রস্তুত করা হলো। তার নামেও কোম্পানির যে টাকা ছিল, সেই সমস্ত টাকা সিদ্দাপ্পার কাছে ট্রান্সফার করা হলো। কিন্তু ট্রান্সফার করার আগে একটা বায়োমেট্রিক হয়, যার মাধ্যমে টাকা ট্রান্সফার হয়ে যায়, আর ট্রান্সফার হওয়ার পর তারা লোকদের হাতে তুলে দেয়, আর লোকেরা তাদের খুব খারাপভাবে মেরে ফেলে। এবার দেবার পালা ছিল। দেবার সম্পর্কে আমাদের সবকিছু বলা হয়। যখন দেবার কোম্পানি খুলছিল, তখন রেজিস্ট্রার অফিস থেকে তারা সমস্ত রেজিস্টারে সাইন করে, আর এখানে প্রচুর টাকাও সে পেতে চলেছিল। অবশেষে দেবার নামে কোম্পানি হয়ে গিয়েছিল। বায়োমেট্রিকের পর তাকেও লোকদের হাতে ছেড়ে দেওয়া হয়। লোবো তাকে রাস্তাভর মারতে মারতে নিয়ে গেল, আর যখন সে তাকে মারতে যাচ্ছিল, তখনই লোবোর কাছে দীপকের কল আসে। দীপক লোবোকে জানায় যে তাকে কিছু করো না, কারণ টাকা ট্রান্সফার হয়নি। কিন্তু সে তাকে মারার আগেই আমরা দেখি যে দেবা এখান থেকে পালিয়ে গেছে, কারণ দেবা বুঝতে পেরেছিল যে এই লোকেরা তাকে মারতে এসেছিল। দেবা যেমন করেই হোক সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু লোবো এবং তার লোকেরা তার পিছু নিয়েছিল, কিন্তু এখন সে তাদের থেকে অনেক দূরে চলে গিয়েছিল। আর যখন দীপক এখানে লোবোর কাছে এল, তখন সে লোবোর ওপর খুব রেগে যায়, কারণ একটা ছোট ভুলের কারণে ৫০০ কোটি টাকা ঝুঁকিতে চলে গেছে, আর এখন যদি তারা দেবাকে না পায়, তাহলে এই পুরো টাকাটা তারা পাবে না। দেবা এখান থেকে পালাতে পালাতে রেলওয়ে স্টেশনে পৌঁছাল, আর সেখানে তার দেখা হয় সামিরার সাথে। সামিরার সাথে যখন সে বসেছিল, তখন সে হঠাৎ করে অজ্ঞান হয়ে গিয়েছিল। সামিরা তাকে জাগিয়ে তোলে, তাকে চকলেট দেয়, আর এখন তারা একসাথে বসেছিল। কিন্তু সামিরা এখানে কাঁদছিল এবং কোনো রাজু নামের ছেলের অপেক্ষাও করছিল।
জানা যায় যে সামিরা রাজু নামের ছেলেকে ভালোবাসে, আর সে আজ রাতে তার সাথে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু রাজু এখানে পৌঁছায়নি, তাই এখন সামিরা আত্মহত্যা করার চেষ্টা করে, কারণ তার পরিবারের লোকেরাও তাকে মেনে নিত না। কিন্তু দেবা তাকে এখানে বাঁচিয়ে নেয়। এখন দেবা সামিরার সাথেই থাকতে শুরু করে, যাতে সামিরা আত্মহত্যা না করে। অবশেষে দেবা এখানে সামিরাকে বলে যে তাকে দীপক স্যারকে কল করতে হবে, তাই তার মোবাইল লাগবে। তখন সামিরা তাকে তার মোবাইল দিয়ে দেয়। দেবা তার কাছে কল করে এবং তাদের জানায় যে লোবো খুব খারাপ লোক আর সে তাকে মারতে এসেছিল। আর যেতে যেতে দেবা এখানে সামিরাকে বলে যে যেতে যেতে আপনি আমাকে কোনো মসজিদের কাছে নামিয়ে দেবেন, কারণ তার খিদে পেয়েছে আর তার কাছে টাকা নেই, কারণ সে একজন ভিখারি। কিন্তু এমন স্যুট বুট দেখে কেউ বুঝতে পারবে না যে সে ভিখারি। তা সত্ত্বেও সামিরা তাকে অটোতে বসিয়ে মাঝরাস্তায় একটা মসজিদের কাছে নামিয়ে দেয়। আর যখন সামিরা নিজের বাড়িতে পৌঁছায়, তখন পরিবারের লোকেরা এখানে ঝামেলা শুরু করে দিয়েছিল, কারণ সে পালিয়ে গিয়েছিল। আর যখন সামিরা নিজের বাড়িতে কাঁদছিল, তখনই আমরা দেখি যে দীপক স্যার এখানে তার নম্বরটা ট্র্যাক করে ফেলেছেন, আর এখন তিনি তার বাড়িতে পৌঁছে গেছেন। তিনি তার কাছে দেবা সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন যে তোমার নম্বর থেকে যে লোকটা কল করেছিল, সেই লোকটা কোথায়? তখন এখানে পরিবারের লোকদের মনে হয়েছিল যে হয়তো সামিরা দেবার সাথে পালিয়ে গিয়েছিল, যে কারণে পরিবারের লোকেরা সামিরাকেও বাড়ি থেকে বের করে দেয়। সামিরা এখানে দীপক স্যারকে জানিয়ে দিয়েছিল যে সে সেই লোকটাকে মাঝরাস্তায় ছেড়ে দিয়েছে। এখন দেবা সারারাত ঘুরে বেড়ায়, কারণ তার কাছে এই শহরটা একেবারে নতুন মনে হচ্ছিল, সে বুঝতে পারছিল না যে কি করতে হবে। আর যখন সে সকালে এক জায়গায় বসেছিল, তখনই তার নজর পড়ে সামিরার ওপর। সে তাকে হাত দেখায় আর সঙ্গে সঙ্গেই তার কাছে চলে যায়। সামিরা তাকে দেখে খুব রেগে যায়, কারণ তার কারণে তার পরিবারের লোকেরা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। দেবা তার কাছে মোবাইল চাওয়ার চেষ্টা করে, কিন্তু সামিরা এবার তাকে মোবাইল দেয় না। তারা একসাথে যাচ্ছিল, আর সামিরা এখানে লেডিস হোস্টেলে চলে যায়। আর তারপর দেবা আবার দীপক স্যারের কাছে যায়, কিন্তু যখন সে দীপক স্যারের কাছে পৌঁছালো, তখন সে জানতে পারল যে দীপক স্যারও এদের সাথে জড়িত আছে, সেও তাকে মারতে চায়, যে কারণে দেবা সেখান থেকে পালিয়ে যায়। তখন লোবো এবং তার লোকেরা এখানে দেবাকে ধরার অনেক চেষ্টা করে, কিন্তু দেবা তাদের হাতে ধরা পড়ে না। জঙ্গলে তাদের মধ্যে তুমুল লড়াইও হয়েছিল, যে কারণে দেবা খুব খারাপভাবে আহত হয়েছে। সেই সঙ্গে সঙ্গেই সেই লেডিস হোস্টেলে পৌঁছায়, যেখানে সামিরা থাকে, কারণ সে শুধু সামিরাকেই চেনে। সামিরা তাকে হাসপাতালে নিয়ে যায় আর বলে যে এর বিল তোমাকেই দিতে হবে, কারণ তার কাছে টাকা নেই, চাকরিও নেই। সামিরা তো তাকে স্পষ্টই বলে দিয়েছিল যে তোর কারণে আমার জীবন নষ্ট হচ্ছে, তাই তুই তোর মর, আমি আমার মরি। কিন্তু শেষ পর্যন্ত কোনোমতে সামিরা তার হাসপাতালের বিল পরিশোধ করে দিয়েছিল। পরে আমরা দেখি যে নীরাজ দীপককে বলে যে তোমার কাছে দেবাকে খুঁজে বের করার জন্য খুব কম সময় আছে। যদি তুমি দেবাকে খুঁজে না পাও, তাহলে তোমার পরিবারও বিপদে পড়তে পারে এবং তুমিও, যে কারণে দীপক পুরোপুরি ভয় পেয়ে যায়, কারণ পরিবার সবার আগে, আর পরিবারকে সে খুব ভালোবাসে। সে তাদের এভাবে হারাতে চায় না। এবার পরের দিন এখানে দেবা আবার সামিরার সাথে দেখা করে, আর সে সামিরাকে জানায় যে দীপক স্যার এবং তার সমস্ত লোক তার পিছু নিয়েছে, তারা তাকে মারতে চায়। সামিরাও বুঝতে পারছিল না যে কেন তারা এই ভিখারিকে মারতে চায়। তখন সামিরা বলে যে, যাই হোক, এখন আপাতত তোমাকে নিজের প্রাণ বাঁচাতে হবে। তুমি এমন কাউকে চেনো যে তোমাকে এই ঝামেলা থেকে বাঁচাতে পারে? তখন দেবা বলে যে হ্যাঁ, আমি একজন লোককে চিনি। দীপক স্যারই আমাকে তার কাছে নিয়ে গিয়েছিলেন। সেই লোকটা আসলে আর কেউ নয়, বরং রেজিস্ট্রার অফিসের। কিন্তু জানা যায় যে রেজিস্ট্রার অফিসের সেই লোকটাকে, যার নাম নারায়ণ ছিল, তাকেও নীরাজ মেরে ফেলেছে। কিন্তু দেবার কাছে তাদের কার্ড ছিল, যে কারণে সে পুলিশ স্টেশনে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে বলে যে সে একজন ভিখারি এবং সে তার সমস্ত সমস্যার কথাও বলছিল, যে কারণে এসআই অশোক তার কথা মেনে নেন এবং তিনি তাদের এমন একটা জায়গায় নিয়ে যান যেখানে তাদের কোম্পানির রেজিস্ট্রি হয়েছিল। যখন তারা এই বিল্ডিংয়ের কাছে পৌঁছাল, তখন এসআই অশোক দেখলেন যে এটা একটা নির্মাণাধীন বিল্ডিং এবং যার নামে এই বিল্ডিংটা, সে পাশের ঝুপড়িতেই থাকে এবং সে খুব গরিব। তো দেবা যে সমস্ত কথা এসআই অশোককে বলছিল, সেই কথাগুলোর মাধ্যমে এসআই অশোক ধীরে ধীরে সমস্ত কথা বুঝে গিয়েছিলেন যে এই লোকেরা আসলে একটা খুব বড় স্ক্যাম করতে চলেছে। সেখানে দীপকের অবস্থাও খুব খারাপ ছিল, আর এখন সে জানতে পেরেছে যে সামিরা তাকে সাহায্য করছে, যে কারণে দীপক সঙ্গে সঙ্গেই সামিরার কাছে যায় আর এবার সে তাকে বন্দুক দেখিয়ে বলে যে দেবা কোথায়, কারণ যদি দেবা তাকে না পায়, তাহলে সে তাকে মেরে ফেলবে। তখন সামিরা তাদের জানায় যে সে পুলিশ স্টেশনে গেছে, কারণ তাকে কোনো রেজিস্ট্রার অফিসারের সাথে দেখা করতে হবে, তার কাছে কার্ড পেয়েছিল। এটা শুনে দীপক সঙ্গে সঙ্গেই সেই পুলিশ স্টেশনে পৌঁছায়,
যেখানে সে এসআই অশোকের সাথে দেখা করার চেষ্টা করছিল, কিন্তু এসআই অশোক তো সেখানে উপস্থিতই ছিলেন না, কারণ এসআই অশোক তখন দেবার সাথে সেই নির্মাণাধীন বিল্ডিংয়ে উপস্থিত ছিলেন, যেখানে একটা ঘরের ভেতরে তারা প্রচুর টাকা পায়, যেখানে দেবা সেই রেজিস্ট্রার অফিসারের সাথে ডিল করেছিল। এই সমস্ত জিনিস দেখার পর এসআই অশোক এখানে দেবাকে বলেন যে, তুই তো খুব বড় মানুষ রে, তোর কাছে কোটি কোটি টাকা আছে। এত টাকা যে তুই মুম্বাই, চেন্নাই, তিরুপতির মতো বড় বড় শহরের ভিখারিদের একটা ভালো জীবন দিতে পারিস। তুই তাদের প্রতিদিন খাবার খাওয়াতে পারিস, তুই তাদের বাড়ি বানিয়ে দিতে পারিস, তবুও তোর কাছে অর্ধেক টাকা বেঁচে যাবে। কিন্তু দেবা বলে যে, আমার টাকা চাই না, টাকা আপনি রেখে দিন, আমি শুধু এই ঝামেলা থেকে মুক্তি চাই। তখনই আমরা দেখি যে দীপক এখানে নীরাজের লোকেদের সাথে পৌঁছে যায়, আর এর আগে যে এখানে আর কিছু হতে পারত, এখানে দীপকের হাত থেকে গুলি চলে যায় এবং এসআই অশোকের প্রাণ চলে যায়। প্রাণ হারানোর পরেই দীপকের আফসোস হতে থাকে, আর যখন দেবা এটা দেখল, তখন দেবা এখানে সঙ্গে সঙ্গেই পালিয়ে যায়। সে যেমন করেই হোক নিজের প্রাণ বাঁচিয়ে পালায় আর তারপর কোনোমতে স্বামীরার কাছে পৌঁছায়। স্বামীরার কাছে পৌঁছে সে তাকে বলে যে আমার সাথে যে লোকেরা ছিল, তারা সবাই মারা গেছে, কারণ সে রেজিস্ট্রার অফিসের নারায়ণের ব্যাপারেও জানতে পেরেছিল যে সেও মারা গেছে। এসআই অশোক তাকে সাহায্য করার চেষ্টা করেছিল, সেও মারা গেছে, আর এবার স্বামীরার পালা, কারণ সেও তার সাথে ছিল, তাই সে স্বামীরাকে বলে যে তোমার প্রাণও বিপদে আছে, কারণ তুমি আমার সাথে থাকো। তাই সে তাকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। মাঝরাস্তায় সে একটা অপরিচিত মৃতদেহ পায়, যার শেষকৃত্য করার মতো কেউ ছিল না, আর এখানে টাকার প্রয়োজন ছিল, তাই দেবার সেই নির্মাণাধীন বিল্ডিংয়ের সেই ঘরের কথা মনে পড়ে, যেখানে প্রচুর টাকা আছে। তাই সে স্বামীরার সাথে গিয়ে সেখান থেকে প্রচুর টাকা নিয়ে আসে এবং সেই অপরিচিত ব্যক্তির মৃতদেহের সাথে সে একটা শেষকৃত্যের যাত্রা বের করে আর খুব ভালোভাবে শেষকৃত্য করায়। দেবা এবং স্বামীরার কাছে প্রচুর টাকা ছিল, তারা এই সমস্ত টাকা এখানে গরিবদের দিচ্ছিল। যখন সে ভিখারিদের এই সমস্ত টাকা দিচ্ছিল, তখন তার কিছু কথা মনে এল। দেবা এখানে সেই সমস্ত টাকা বের করতে চায় এবং সেই সমস্ত টাকা সে এই ভিখারিদের নামে করতে চায়, আর এটা তখনই সম্ভব, যখন সে দীপক স্যারকে এটা করতে বলবে। তাই সে দীপক স্যারকে কল করে এবং তাকে বলে যে সে আত্মসমর্পণ করছে, তাই সে তাকে নিতে চলে আসুক। দীপকও খুব ভালোভাবে জানে যে এই সমস্যাটা খুব বড় আর এর সমাধান হয়তো দেখা যাচ্ছে না, তাই সে তার পুরো পরিবারকে দুবাই পাঠিয়ে দেয়, কারণ সে তাদের এখানে সমস্যায় জড়িয়ে দেখতে চায় না। সে চায় না যে তাদের কিছু হোক। এবার দেবার দেখানো পথে দীপক পৌঁছে যায়, আর হঠাৎ করে দেবা পিছন থেকে চলে আসে। সে তাদের মাথায় আঘাত করে তাদের অজ্ঞান করে দেয়। তারপর সে তাদের বেঁধে নিজের বাড়িতে নিয়ে আসে। সেখানে তাদের জিজ্ঞাসা করে যে তোমরা আমাদের কেন মারতে চাও? কিন্তু দীপক এখন পুরোপুরি বদলে গেছে, সে এখন এই লোকেদের সাথে ছিল, কিন্তু দেবা এই কথাটা মানছিল না, তাই দীপক বলে যে আমরা যে 4 জন লোককে নিয়ে এসেছিলাম, তাদের মধ্যে একজন বেঁচে আছে, আর সে আর কেউ নয়, বরং খুশবু। এই কথাটা নীরাজের লোকেরা জানত না। আর দেবা এখানে দীপককে বলে যে, যদি খুশবু বেঁচে থাকে আর যদি তুমি আমাকে তার সাথে দেখা করিয়ে দাও, তাহলে আমার আর কিছুই চাই না। তখন দীপক দেবাকে সেখানে খুশবুর সাথে দেখা করিয়ে দিতে নিয়ে যায়, যে একটা হোস্টেলে থাকে। সেখানে খুশবুর 9ম মাস চলছে, মানে ডেলিভারি যে কোনো সময় হতে পারে। যখন দেবা তার সাথে দেখা করল, তখন তার খুব আনন্দ হয়েছিল, কিন্তু যখন এই সমস্ত লোক হোস্টেলে উপস্থিত ছিল, তখনই এখানে নীরাজ এবং তার লোকেরা পৌঁছে যায়, আর তাদের উদ্দেশ্য এবার একদমই ভালো মনে হচ্ছিল না। তারা এখানে খুশবুর সম্পর্কেও জানতে পেরেছিল যে সে বেঁচে আছে, তাই তারাও তাকে মারতে শুরু করে। কিন্তু এখানে দীপকের কাছে একটা বন্দুক ছিল আর সেই বন্দুকের মাধ্যমেই সে নীরাজের অনেক লোককে মারতে শুরু করে। দীপক নীরাজের অনেক লোককে মেরে ফেলেছিল, সে এই যুদ্ধ জিততে চলেছিল, তখনই হঠাৎ করে কিছু গুলি তার বুকে লাগে আর তার প্রাণ চলে যায়। কিন্তু দীপক তার কাজ শেষ করে দিয়েছিল, সে দেবা, সামিরা এবং খুশবুকে সেই হোস্টেল থেকে বের করে দিয়েছিল। বাইরে বেরোতেই সেখানে খুশবুর প্রসবের সময় হয়ে যায়, তাই তারা এখানেই তার প্রসব করায়। সেখানে সে একটা ছেলেকে জন্ম দেয়, কিন্তু সে নিজের প্রাণ বাঁচাতে পারেনি। এটা দেখে দেবা এখানে খুব কাঁদে, কারণ সে তাকে নিজের বোনের মতো মনে করতে শুরু করেছিল। আর এখানে দীপক স্যারও মারা গিয়েছিলেন, যিনি এখন পুরোপুরি সৎ হয়ে গিয়েছিলেন। এরপর এখানে দেবা স্বামীরাকে বলে যে এই লোকেরা ভিখারি এবং গরিবদের কিছুই মনে করে না। এখন কিছু করার সময় এসেছে। তখন দেবা সেই 1 লক্ষ কোটি টাকা বের করে একটা ট্রাকে ভরে নীরাজের বাড়ির সামনে ফেলে দেয়। তারপর এখানে মিডিয়া চলে আসে আর নীরাজের ওপর প্রশ্ন উঠতে শুরু করে। তখনই এখানে নীরাজ একটা পেনড্রাইভ পায়। পেনড্রাইভে দীপকের একটা ফুটেজ ছিল, যেখানে দীপক নীরাজের স্ক্যাম সম্পর্কে বলছিল।
নীরাজ বুঝতে পারে যে যদি এই পেনড্রাইভ অন্য লোকের হাতে পড়ে তাহলে সমস্যা হতে পারে, তাই সে সেখানে দেবার সাথে মীমাংসা করতে শুরু করে। দেবা বলে যে আমার কিছুই চাই না, আমার শুধু এটা চাই যে তুমি একদিন ভিখারি হয়ে থাকো। 24 ঘন্টা তোমাকে ভিখারি হয়ে থাকতে হবে। নীরাজের আর কোনো উপায় ছিল না, তাই সে ভিখারি হয়ে বেরিয়ে পড়ে। কিন্তু তার সাথে তার লোকেরাও উপস্থিত ছিল, যারা দেবাকে খুঁজছিল। কিন্তু দেবা এত সহজে ধরা দেওয়ার মতো ছিল না। সে সেখানে নীরাজকে আহত করে নিজের সাথে নিয়ে যায়। তাদের মধ্যে তুমুল লড়াই হয়, কিন্তু শেষ পর্যন্ত দেবা নীরাজকে মেরে ফেলেছিল। আর নীরাজকে মেরে দেবাকে বিন্দুমাত্র আফসোস হয়নি, কারণ সে জানত যে এমন মানুষের মরে যাওয়া খুবই জরুরি, কারণ এমন মানুষ সরলতা বোঝে না, আর দারিদ্র্যও বোঝে না। তো বন্ধুরা, বলা হয় টাকা ভগবান নয়, কিন্তু কুবেরা হওয়ার দৌড়ে মানুষ মানবতা ভুলে যায়। এই ফিল্মটা আমাদের শিখিয়েছে যে সত্য যতই দুর্বল মনে হোক না কেন, যদি উদ্দেশ্য শক্তিশালী হয়, তাহলে মিথ্যার সবচেয়ে বড় সাম্রাজ্যও ভেঙে দেওয়া যায়।